হয়তো তোমাদের এতটা ইম্পর্টেন্স পাওয়ার যোগ্যতা আমার নেই, হয়তো আমি কোনোদিনই আমার লক্ষ্যের দিকে এগোতে পারতাম না। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো কালকে তোমাদের বলেছিলাম যে একটু বেরোনোর দরকার, তো আজকে বেরোতেই হবে। তো এখন বেজে গেছে 5টা 10, অনেকটা দেরি হয়ে গেল। সকাল থেকে বৃষ্টি লেগে আছে, তো ভাবছিলাম যে বেরোতে পারবো না আজকেও, কিন্তু আজকে না বেরোলেই হবে না আর কি। তো চলো এখন বাইরে যাই, অনেক কাজ বাকি আছে আমার, অনেক। তো চলো যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, দেখা যাক কতটা পারি। তো আমি এখন পৌঁছে গেছি বহরমপুরের সমবায়িকাতে। তো এখান থেকেই আমি টুকিটাকি কিছু বাজার করব। তোমরা হয়তো ভাবতে পারো যে ইউটিউব করতে কি লাগে, কিন্তু ইউটিউবের পেছনে না আমার একটা হিউজ টাইম যায়। এক একটা ভিডিও রেডি করতে কখনো কখনো এক একটা দিনও লেগে যায়। তো যার জন্যে এই বাজারগুলো আমার করা হচ্ছিল না, বেরোনোও হচ্ছিল না। আর সেই সাথে সাথে পড়াশোনার তো হ্যাম্পার হচ্ছেই, পড়াশোনা তো হচ্ছেই না। চেষ্টা করছি সব কিছুকে একটু ব্যালেন্স করার, কিন্তু সত্যি কথা বলতে আমি করে উঠতে পারছি না। কারণ একটা হলো আমার লক্ষ্য, আরেকটা হলো আমার ভালোবাসা, তো কোনোটাকেই আমি ছাড়তে পারছি না। আর ইউটিউবের পেছনে টাইম দিতে গেলে আমি পড়াশোনাকে টাইম দিতে পারছি না, আর পড়াশোনার পেছনে টাইম দিতে গেলে আমি ইউটিউবকে টাইম দিতে পারবো না। তার মধ্যে তোমরা আবার আমার কাজকর্ম দেখতে চাইছো। দেখো আমার কাজকর্ম বলে তো তেমন কিছু নেই, আর যেটুকু আছে আমার এই ছোট্ট ঘরের মধ্যে না ক্যামেরা সেট করে সেটাকে এডিটিং করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবুও আমি চেষ্টা করব। সেই জন্য না আমি যখন বাইরে যেতাম বা যখন এমন কিছু শেয়ার করার মতো পেতাম যে যেটা তোমাদের শেয়ার করলে দেখতে ভালো লাগবে, আমি তখনই ভ্লগ বানাতাম। নচেত আমি ভ্লগ খুব একটা বানাতাম না। কিন্তু তোমরা অনেকেই আমাকে বলছো যে তুমি যা করছো সেটুকুই ভ্লগ বানাও। তো সেই জন্যে আমি আবার ভাবলাম যে চলো তাহলে তাই হোক। আর এদিকে তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি যে আমি ইউটিউবকেও পুরোপুরি ছেড়ে দিতে পারছি না। আমার একজন স্যার তো আমাকে বলছেন তুমি এটাকেই প্রফেশন করে নাও, কিন্তু এটাকে আমি প্রফেশন করতে চাই না। আমার ভালোবাসা হয়েই এটা থাক, আমি সেটাই চাই। বাকি আমি আমার লক্ষ্যের জন্য যতটা আমার সম্ভব সব কিছু সামলিয়ে ততটা আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু তোমরা নিশ্চয়ই এটাও জানো যে এখন এসএসসির সিলেবাস চেঞ্জ হচ্ছে, টেট হবে, পিটি হবে। তো এটা একটা এক্সট্রা হেডেক সমস্ত এসএসসির স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ আমরা শুধুমাত্র আমাদের সাবজেক্ট পড়ে অভ্যস্ত, আবার নতুন করে আমাদের এই বুড়ো বয়সে সবটাই পড়তে হচ্ছে। তো এটা সত্যি আমার তো মনে হয় আমার কাছে অনেকটাই কষ্টকর ব্যাপার। তো কী আর করা যাবে, সবাই যদি করে তাহলে আমাকেও করতে হবে। তো সেই জন্যে একটু চাপ হয়ে যাচ্ছে আমার, পড়াশোনাটা ঠিকঠাক করে সেট করতে পারছি না। আমি চেষ্টা করছি যতটা পারা যায়, দেখা যাক আমি কতটা পারি। যেহেতু বুঝতেই পারছো রান্না খাওয়া সমস্ত কাজ আছে, তো সেগুলো সব মেনটেন করে তারপরে পড়াশোনা করাটা সত্যি খুব চাপ হয়ে যায় আমার। আর অনেকেই ভাবে যে একা থাকে, একা থাকলে কিসের ঝামেলা, কোনো ঝামেলাই নেই। কিন্তু একা থাকার যে কত কষ্ট সেটা যে থাকে সেই জানে। আর আমি সেই ধরনের মেয়েও না যে হাজব্যান্ডের অপেক্ষায় কোনো কাজকে ফেলে রাখবো, বরঞ্চ ও আসার আগে আমি চেষ্টা করি মোটামুটি কাজ গুছিয়ে নেওয়ার, সেটা বাজার করা হোক বা অন্য যে কোনো কাজ হোক। তো সব মিলিয়ে না সত্যি খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, এখন একটা একটা করে বাজার করলাম সমবায়িকার থেকে। এখন আমি চলে এসেছি একটু কাঁদি বাস স্ট্যান্ডের দিকে। কাঁদি বাস স্ট্যান্ডে এসেছিলাম ম্যাগি নিতে, কিন্তু ম্যাগিটা পেলাম না, লঙ্কা নিয়ে নিলাম। আর ওখান থেকে আমি এসেছি একটু টাইটান ঘড়ির দোকানটাতে। এখানে আমার বাবার ঘড়ি ঠিক করতে দিয়ে গেছিলাম, তো সেই ঘড়িটাকে নিতে এসেছিলাম, কিন্তু আজকে কাকুরা দিল না, কারণ ঘড়িটা হয়নি। আর সাইকেল কিছুতেই দাঁড়াচ্ছিল না এত বড় একখানা ব্যাগ নিয়ে। তো একটু বুদ্ধি লাগালাম যে দুপাশের হ্যান্ডেলের ব্যাগটাকে একটু ব্যালেন্স করে সাইকেলটা দাঁড় করালাম, না হলে কোথাও সাইকেল দাঁড়াচ্ছিল না। তো সব জায়গায় কষ্ট করে একটা হাতল খুলে তারপরে আমার সাইকেলকে দাঁড় করাতে হচ্ছিল। আর তারপরে আমি এখন চলে এসেছি নেহাতে। তো দাদা আমাকে যে কুর্তিটা দিয়েছিল সেটাই দেওয়া ছিল সেলাই করতে, তো সেটাই নিতে এসেছি। তো সেটা নিয়ে আমি তারপরে চলে এসেছি একটা প্লাস্টিকের দোকানে। এখান থেকে আমি দু একটা ঝুড়ি কিনবো, কারণ আমার যে মাছ ধোয়া যে ঝুড়িগুলো বলে না, সবজি ধোয়া, তো সেই ঝুড়িটা একটু ফেটে গেছে। তো ভাবছি ঝুড়ি নেব। তো ঝুড়িগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর ছিল আর প্লাস্টিকটার কোয়ালিটি এত ভালো ছিল। তো আমি একটার বদলে সত্যি কথা বলতে দু রকমের দুটো নিয়ে নিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি স্ন্যাক্স বেকারিতে। তো এখান থেকে আমি তেমন কিছু নেব না, শুধু একটা ছোট্ট পেস্ট্রি নেব, কারণ কালকে আমার বার্থডে।
তো সেই জন্যে একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে জাস্ট একটু কাটিং হবে, কেক কাটিং বলবো না, একটা পেস্ট্রি দিয়েই আমাদের কাজ চালিয়ে দেব। ও যখন আমার কাছে থাকে তখন আমরা আমাদের মতন করে সেলিব্রেট করি, কিন্তু দূরে থাকলেও যতটুকু পারি ততটুকু করি আর কি। তো এই জাস্ট ঘরে ঢুকলাম, 5টা 10-এ বেরিয়েছিলাম, এখন বাজে 7টা 10, পাক্কা 2 ঘন্টা। অনেক কাজ বাকি ছিল, অনেকটা করতে পারলাম, কিছুটা করতে পারলাম না, কি আর করা যাবে। আগে ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে গেছিলাম আমি, আর ফ্রেশ হয়ে বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম। সত্যি কথা বলতে আমি কখনো ভাবতে পারিনি, জানো তো, যে আমাকে কেউ এতটা ইম্পর্টেন্স দেবে, আমাকে কেউ এতটা ভালোবাসবে। আমার মনে হয় আমার লাইফে আমার হাজব্যান্ড ছাড়া, অবশ্যই আমার মা বাবা বাদ দিয়ে, আমার হাজব্যান্ড ছাড়া আমাকে কেউ ইম্পর্টেন্স দেয় না। কিন্তু এত মানুষ যে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কিন্তু তার সাথে সাথে একটা কথাই বলবো, হয়তো তোমাদের এতটা ইম্পর্টেন্স পাওয়ার যোগ্যতা আমার নেই, এতটা যোগ্য আমি নই। কারণ আমি তোমাদের একটা কথা বলি বারবার, যে কোনো মানুষের সম্পর্কে জেনে মন্তব্য করতে হয়। তবে এটুকু বলবো, ছোটোবেলা থেকে পড়াশোনায় একেবারে খারাপ ছিলাম না। তারপরে একটা সময় আসে যখন আমি প্রচুর ফাঁকি মেরেছি বিভিন্ন কারণে। তবে কারণ যেটাই হোক না কেন, দায়টা সম্পূর্ণ আমার। আমি ফাঁকি মেরেছি, আজ ফাঁকিতে আমিই পড়েছি। তো তারপরে আস্তে আস্তে আবার পড়াশোনাটাকে একটু শুরু করি। কিন্তু আমার মাইন্ডে একটা জিনিস ছিল, আমি পড়াশোনায় ফাঁকি মারি, পড়াশোনা কম করি, কিন্তু একটা জিনিস ছিল যে আমি পড়াশোনা ছাড়বো না, আমি লেগে থাকবো। কখনো আমার এটা মনে হয়নি যে পড়াশোনাটাকে ছেড়ে দিই। কখনো মনে হয়নি যে এই বছর পরীক্ষা দেবো না, প্রিপারেশন নেই, পরীক্ষা দেবো না। যেমনই প্রিপারেশন হোক, ঈশ্বরের কৃপায় আমি পরীক্ষা দিয়েছি এবং মোটামুটি পাশ করে গেছি। তোমরা কিন্তু বিরাট কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাকে ভেবো না, আমি অত্যন্ত মিডিওকার স্টুডেন্ট। মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আমি পাশ করেছি, এটাই হলো আমার পরিচয়। অনেকে বলেছো যে নেট সেট কেন দিচ্ছি না। নেট সেট দিচ্ছি না কারণ MA কমপ্লিট করার পর আমার মনে হয়েছে যে আমি হয়তো নেট সেট দেওয়ার যোগ্য প্রার্থী নই। আমার সেই কনফিডেন্সটা নিজের মধ্যে ছিল না। মার্কসের দিক থেকে বলছি না, আমি জ্ঞানের দিক থেকে বলছি। কারণ মনে হচ্ছিল যে SSC আর নেট সেট যদি আমি একসাথে পড়ি তাহলে হয়তো কোনো দিকেই আমি কিছু করতে পারবো না। অনেক স্টুডেন্ট আছে যারা SSC আর নেট সেট একসাথে পড়ে, তারা হয়তো পারে, কিন্তু আমার মধ্যে সেই কনফিডেন্সটা তখন ছিল না। আমি যে স্যারের কাছে পড়তাম, শ্রীপদ সিং কলেজের, উনি HOD আমার সাবজেক্টের, তো উনি আমাকে বলেছিল যে অমৃতা পড়তে আয়। আমি পড়তে গেছিলামও, 1 মাস পড়েছিও। তারপরে আমার মনে হয়েছে যে আমি পারবো না, নেট সেট পড়লে আমি SSCর জন্য প্রিপারেশন নিতে পারবো না। তো যাই হোক, এটুকুই বলবো যে আমার মনে হয়েছে যে আমার যোগ্যতা নেই, সেই জন্য আমি পড়িনি। আর তার সাথে সাথে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, আমাকে দেখে তোমরা শিখছো। সত্যি আমি জানতামই না যে আমার লাইফে এমন কিছু আছে যা কোনো মানুষকে ইন্সপায়ার করতে পারে, কোনো মানুষকে শিক্ষা দিতে পারে। কারণ আমার মনে হয়েছে যে লাইফে আমি শুধু ভুলই করে গেছি। তো ভুল করেছি বলেই না আজকে সেই ভুলের মাসুল গুনছি আমি। পড়াশোনার টাইমটাতে ফাঁকি মেরেছিলাম বলে আজকে হয়তো এই লাইফটাকে আমাকে লিড করতে হচ্ছে। তবে তাতে আমার কোনো আফসোস নেই। আমার একটা জিনিস আছে, সেটা হলো অনুশোচনা। আমি মনে করি সেই সময় ভুল করেছি, আর সেই অনুশোচনার থেকে এখনও আমি কষ্ট করে যাচ্ছি। কারণ এটা ঠিক, চাইলে আমি ছেড়ে দিতেই পারতাম, কি দরকার আছে, মোটামুটি হাজব্যান্ড যা করে করে, খাইয়ে পড়িয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু ছোটবেলা থেকে আমি যতই ফাঁকি মারি না কেন, মনের মধ্যে একটা জিনিস ছিল যে আমি লাইফে কিছু করব, যাই করি না কেন আমি লাইফে কিছু করব। যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তখন ইচ্ছা ছিল যে অন্য কম্পিটিটিভ লাইনের জন্য আমি খাটবো, বা আমার খুব ইচ্ছা ছিল যে আমি SI এর জন্য খাটবো। কিন্তু আমার হাজব্যান্ড ও পছন্দ করতো না, এই লাইনটাকেই ও পছন্দ করে না। তো সেই জন্যে আমি সেই জায়গাটাকে ত্যাগ করে দিয়েছি। ও চেয়েছিল যে আমি SSCর জন্যে প্রিপারেশন নিই, তো আমি SSCর জন্যেই প্রিপারেশন নিয়েছি। আমার মনে হয় একটা সময় সুখ করেছিলাম, সময়গুলোকে নষ্ট করেছিলাম, সময়ের দাম দিইনি, সেই জন্য সময় আমার দাম দেয়নি, আর সেই জন্যে এখনও আমি কষ্ট করে যাচ্ছি। আর আমার মধ্যে একটা জিনিস আছে যে যাই হোক না কেন, আমি যখন যে জিনিসের পেছনে, সেই সম্পর্ক হোক
বা কোনো কাজ হোক, যে জিনিসের পেছনে একবার লাগি সেই জিনিসের শেষ না দেখে আমি ছাড়তে পারি না। এটা আমার একটা বাজে গুণ আমি মনে করি। এখন আমার এটা ফিল হয় যে এটা আমার একটা বাজে গুণ। আর আমি না প্রচণ্ড আবেগপ্রবণ ছিলাম, অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়তাম। এখন সেই জিনিসটা কাটিয়ে উঠেছি। আর অন্যকে খুশি করার প্রবণতাটাও না আমার মধ্যে ছিল, মানে এটা করলে মনে হয় ওর কাছে ভালো হওয়া যাবে, ওটা করলে তার কাছে ভালো হওয়া যাবে, এরকম একটা জিনিস আমার মধ্যে ছিল। তো এখন আমি সেই জিনিসটা বুঝেছি যে লাইফে তুমি কাউকেই কখনো খুশি করতে পারবে না, যতই তুমি করো না কেন আলটিমেটলি তুমি কাউকে খুশি করতে পারবে না। কোনো মানুষকে কেউ কোনোদিন খুশি করতে পারেনি। তার মতো তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি তার কাছে ভালো, যখনই তুমি তার বিপরীতে কিছু একটা বলবে তখন তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। তো এই জিনিসটা না আমি কিন্তু একা বুঝতে পারিনি, এই জিনিসটা আমাকে বুঝিয়েছে আমার হাজব্যান্ড। মানে আমার গোটা লাইফে যদি কোনো মানুষের ভূমিকা সব থেকে বেশি থাকে আমার মা বাবার পরে, সেটা হলো আমার হাজব্যান্ডের। ও না থাকলে হয়তো আমি কোনোদিনই আমার লক্ষ্যের দিকে এগোতে পারতাম না। জীবনে কিছু করার একটা ইচ্ছা থাকলেও সেই কাজটা করার যে একাগ্রতা সেটা আমার মধ্যে অনেকটা কম ছিল। তো সেই জিনিসটাকে জাগিয়েছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, এটুকুই বলবো যে কখনো হার মানবে না। তুমি ভালো স্টুডেন্ট হও বা খারাপ স্টুডেন্ট হও, তুমি যদি কোনো জিনিসের পেছনে লেগে থাকো তাহলে নাকি সেই জিনিসটা পাওয়া যায়। ছোট্টবেলা থেকে এই কথাটা আমি শুনে এসেছি, আর এই কথাটাকেই আমি জীবনের মূল মন্ত্র করে এখনও এগিয়ে চলেছি। আর আমি জানি না আমি জীবনে সাকসেস হব কি না, তবে আজ আমি ফিল করছি যে আমি সাকসেস, অবশ্যই আমি সাকসেস। আজ একজন মানুষও যে আমাকে এরকম কমেন্ট করছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এটা আমার কাছে অনেক বড় সাকসেস। তো এর থেকে বড় সাকসেস আমার লাইফে কিছু হতে পারে না। মানে আজ আমার মনে হচ্ছে আমি জীবনে যত ভুল করি না কেন কিছুতে এমন ঠিক করেছি যে আজ তোমরা এই কথাটুকু আমাকে বলতে পেরেছো, এবং লাইফে আরো অনেক কিছু বেটার করার চেষ্টা আমি করব। টাটা অ্যান্ড গুড নাইট।